আমাদের আজকের গল্প ওয়েস্টার্ন মাসুদ রানা সিরিজ ধ্বংস পাহাড়। উপন্যাসটি প্রথম প্রকাশ পায় মে 1966 সাল। কফির কাপটা মুখে তুলতে গিয়ে থমকে গেলেন চিফ ইঞ্জিনিয়ার আরটি লারসেন। সামনে দাঁড়ানো লোকটার মুখের দিকে চাইলেন ভ্রু কুঁচকে। তারপর ভাঙা গলায় বাংলায় বললেন, বলো কি আব্দুল, এটা সম্ভব? ফ্রন্ট টায়ারের আব্দুল রহমান উত্তেজিত কণ্ঠে বলল, আমি নিজে 3 দিন দেখেছি স্যার, কেউ আমার কথা বিশ্বাস করে না। এখন আপনার কাছে আইছি হুজুর কসম খোদার। আমাকে দেখাতে পারবে? ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন লারসেন। আলবত, আর আধা ঘন্টা পরে আইব তারা। ওই স্পিড বোট আমাদের না, ফিশারিরও না। আজই দেখাতে পারি হুজুর। বেশ, তুমি যাও, ঠিক 7টায় আসছি আমি ড্যামের উপর। খুশি মনে সাহেবের বাংলা থেকে বেরিয়ে এলো আব্দুর রহমান। একবার ভাবলো, আজ যদি ওরা না আসে বোকা বনতে হবে সাহেবের কাছে। তারপর মাথা জাকিয়ে মনে মনে বলল, রোজ আসছে, আজ আসবে না কেন? নিশ্চয়ই আসবে। কাপ্তাইবাদের কাজ শেষ, পাওয়ার হাউস তৈরির শেষ পর্বের কাজ চলছে জোরে সোরে। তুমুল ব্যস্ততা, চারিদিকে সাজ রব। প্রেসিডেন্ট আসবেন ড্যাম ওপেন করতে। এরই মধ্যে এই ফেকড়া। আর আজ বছর ধরে প্রজেক্টের সার্ভে ডিপার্টমেন্ট কাজ করছে আব্দুর রহমান। কাপ্তাইকে সে ভালোবাসে ফেলেছে সমস্ত হৃদয় দিয়ে। ওর চোখের সামনে তিল তিল করে বছরের পর বছর তৈরি হয়েছে এই বাঁধ। প্রজেক্টের খুঁটিনাটি ওর নখ দর্পণে। ড্যামের সর্বাঙ্গীন মঙ্গলের দিকে লক্ষ্য রাখার গুরু দায়িত্ব ওর ধারণা ওরই উপর ন্যস্ত আছে। সীমান্ত প্রদেশের আব্দুর রহমান এখানে এসে সবার প্রিয় আব্দুল হয়ে গেছে। সাহেব শুভরাই স্পিড বোটে করে বেড়ান, কি পাহাড়ি গ্রাম দেখতে যাবেন, কিংবা 60 মাইল উত্তরে যাবেন হরিণ শিকারে, সঙ্গে যাবে কে? ওই আব্দুল। সব কিছুতেই ওর অক্লান্ত উৎসাহ। এই পার্বত্য চট্টগ্রামের কোথায় সে যায়নি। 40 মাইল পায়ে হেঁটে দুর্গম লুসাই হিলেও গিয়েছে সে সাহেবদের সঙ্গে। কদিন ধরে একটা ব্যাপার লক্ষ্য করে বড় উৎকণ্ঠ হয়ে উঠেছে আব্দুল ভিতর। আর 2 দিন পর প্রেসিডেন্ট আসছেন প্রজেক্ট ওপেন করতে। ছোট্ট শহরটায় তাই অস্বাভাবিক চাঞ্চল্য। চারদিকে শ্বাস পড়ে গিয়েছে। প্রচুর আইবি সিআইডি ঘুরঘুর করছে শহরের আনাচে কানাচে। কিন্তু আইবি কর্মতৎপরতা বলে এই ঘটনাকে হালকা করে দেখতে পারেনি সে। তাই যদি হয় তবে ভুড়গুড়ি কিসে? এক টিপখনি নিচের ঠোঁট আর দাঁতের পাকে যত্নের সাথে ছেড়ে দিয়ে সেটাকে ঠিক জায়গা মতো বসিয়ে নিল আব্দুল। তারপর স্পিল অয়েলের গার্ডরুমে ঢুকে দোনালা বন্দুকধারী দেশওয়ারি ভাইয়ের সাথে অনর্গল পুস্তু ভাষায় কিছুক্ষণ বাতচিত করল। ঠিক 7টায় দূর থেকে লারসেন সাহেবকে আসতে দেখে এগিয়ে গেল আব্দুল। সন্ধ্যার আর দেরি নেই। কিছুক্ষণ চেয়ে থাকার পর রিজার্ভয়ের মধ্যে দূর একটা স্পিড বোট দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন মিস্টার লারসেন। উঁচু একটা টিলার আড়ালে অদৃশ্য হয়ে গেল সেটা। আরও আধ ঘন্টা পর আব্দুলের কথা মতো সত্যি পানির উপরে ছোট ছোট বুদবুদ দেখা গেল। শক্তিশালী টর্চ জেলে দেখা গেল সেই টিলারের দিক থেকে বন্দুকের একটা রেখা ক্রমে এগিয়ে আসে বাঁধের দিকে। গজ 15 থাকতে এগোনোটা থেমে গেল। এবার এক জায়গাতেই উঠতে থাকলো বুদবুদ। মিস্টার লারসেন উত্তেজিত হয়ে বললেন, মাই গড, আশ্চর্য! আব্দুল, তুমি ছুটে যাও তো স্টোর থেকে আমার নাম করে 2টো অ্যাকুয়াল্যাং মানে ডুবুরির পোশাক নিয়ে এসে এখনই।
আর যাওয়ার পথে লোকমানকে বলে যাও আমাদের স্পিড বোট রেডি করে ঘর থেকে যেন আমার রাইফেলটা নিয়ে আসে। যাও। কি দৌড় দিল আব্দুল। ঠিক সেই সময় দূর থেকে একটা ইঞ্জিন স্টার্ট নেওয়ার শব্দ শোনা গেল। সেই টিলার দিক থেকেই এলো শব্দটা। ক্রমে দূরে মিলিয়ে গেল সেই শব্দ, ফিরে চলে গেল স্পিড বোট। কাপ্তাইয়ের 5 মাইল উত্তর পশ্চিমে হাতের বাম দিকে একটা মাটির টিলা। এখন রিজার্ভারের পানি বেড়ে ওঠায় ডুবুডুবু। তারই ভিতরে দামি আসবাবপত্রে সজ্জিত একটা প্রশস্ত ঘর। একটা সোফায় বসে আছেন গৃহস্বামী কবির চৌধুরী, আর অপর একখানায় ভারতীয় গুপ্তচর বিভাগের একজন উচ্চপদস্থ মাদ্রাজি কর্মকর্তা মিস্টার গোবিন্দ রাজলু। পাশের টিপয়ের উপর চায়ের কাপটা নামিয়ে রেখে গোবিন্দ রাজলু বলল, অসামান্য প্রতিভা আপনার মিস্টার চৌধুরী। এই পাহাড়ের মধ্যে এত বড় একটা গবেষণা কেন্দ্র তৈরি করলেন কি করে? এসব যন্ত্রপাতি, এত রকম ব্যবস্থা, অথচ বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই। এই অকুণ্ঠ প্রশংসায় কিছুমাত্র বিচলিত না হয়ে চৌধুরী দৃষ্টিতে একবার চাইল রাজলুর চোখের দিকে, তারপর বলল, আপনার প্রস্তাবে আমি রাজি আছি মিস্টার রাজলু। শুক্রবারে ঘটবে ঘটনাটা। দেওয়ালের গায়ে দুটো তাকের উপর থরে থরে সাজানো আছে বই। চৌধুরী উঠে গিয়ে একটা বোতাম টিপতেই দেওয়ালের খানিকটা অংশ ঘুরে গেল। বই শুদ্ধ সামনের দিকটা অদৃশ্য হয়ে গেল পিছনে, আর পিছন দিক থেকে সামনে চলে এলো একটা সিসিটিভি অর্থাৎ ক্লোজড সার্কিট টেলিভিশন সেট। সেটটা চালু করে দিয়ে নিজের আসনে গিয়ে বসল চৌধুরী। গোবিন্দ রাজলু অবাক হয়ে দেখল পরিষ্কার কাপ্তাই ড্যামের ছবি দেখা যাচ্ছে টেলিভিশনে। এক একটা গাড়ি সা করে চলে যাচ্ছে বাঁধের উপরের রাস্তাটা দিয়ে। সামনে থই থই করেছে জল, অল্প বাতাসে ছোট ছোট ঢেউ পড়ছে সে জলে। রিজার্ভয়ের জল এখন কতখানি জিজ্ঞেস করল রাজলু। সি লেভেল থেকে 99 ফুট। এটা সার্ভে অফ পাকিস্তানের হিসাব, ড্যামের হিসাব অবশ্য আলাদা। ওরা সি লেভেলের 9 ফুট নিচ থেকে ধরে। ওরা বলবে এখন 108 ফুট। আচ্ছা, পুরো ড্যামের ফিল ম্যাটেরিয়াল কতখানি? মাত্র 3 দিনে কাজ হয়ে যাবে বলে মনে করেন? ফিল ম্যাটেরিয়াল হচ্ছে 15,66,80,000 CFS। হ্যাঁ, আমার মতে 3 দিনই যথেষ্ট। মেইন ড্যামটা 2200 ফুট লম্বা আর চড়া হচ্ছে, উপরটা 22 ফুট, নিচটা 145 ফুট। 3টে জায়গায় ভেঙে দিতে পারলে বাকিটা আপনিই পড়ে যাবে। তাছাড়া দেখুন স্পিলওয়ের 16টা গেট, প্রতিটা 32 বাই 40 ফুট। আমার লোক সবকটা লক গেট সম্পূর্ণ খুলে দিয়ে সরে পড়বে সবাই যখন প্রেসিডেন্টের ওপেনিং নিয়ে ব্যস্ত সেই সুযোগে। এছাড়াও পাওয়ার হাউসের টানেল ডায়ামিটার হচ্ছে 32 ফুট, সেখান দিয়েও বেরোচ্ছে পানি। সবটা মিলে মোট এফেক্ট হচ্ছে এক কথায় যাকে বলে ডিভাস্টেটিং ভয়ঙ্কর। পুরো রিজার্ভয়ের অর্থাৎ 253 বর্গ মাইলের এতদিনকার জমা পানি একসাথে বেরোবার চেষ্টা করছে। কল্পনা করুন একবার। আপনি নিশ্চিত থাকুন মিস্টার রাজলু, এই তোড়ের মুখে প্রেসিডেন্টের চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যাবে না। পাক চীন ফ্যাক্ট নিয়েও ভারতকে আর মাথা ঘাম পায়ে ফেলতে হবে না। আমাকে আপনি আশ্চর্য করে দিচ্ছেন মিস্টার চৌধুরী। ভয়ানক নিষ্ঠুর লোক আপনি মশাই। এত সাংঘাতিক একটা কাজ এমন ঠান্ডা মাথায় কি করে করছেন আপনি? এতটুকু বিকার নেই? লক্ষ লক্ষ মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও কি দ্বিধা হচ্ছে না? কিংবা হচ্ছে না এক বিন্দু বিবেক দর্শন? দেখুন, সে অনেক কথা। আমাদের কারোই হাতেই অত সময় নেই যে এ নিয়ে আলাপ করব। তবু এইটুকু আপনাকে বলতে পারি যে এমন হঠাৎ করে যদি প্রয়োজন পড়ে না পড়তো, হয়তো এত প্রাণ নষ্ট করে অন্য উপায় অবলম্বন করতাম আমি। কেবলমাত্র আকস্মিক প্রয়োজনের তাগিদে আপনাদের সাহায্য নিতে হচ্ছে আমাকে।
এবং কেবলমাত্র এই জন্যই প্রজেক্ট ওপেনিংয়ের দিন ড্যাম ভাঙ্গার গর্হিত প্রস্তাব আমাকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে হলো। কথার ফাঁকে ফাঁকে বাঁকা ফাইভটায় টোবাকো ভরা হচ্ছিল। এবার সেটা ধরিয়ে নিয়ে টেলিভিশনে ছেটের একটা নব সামান্য ঘুরিয়ে ছবিটা আরো পরিষ্কার করে দিল মিস্টার চৌধুরী। তারপরই কি দেখে চমকে উঠে এক্সকিউজ মি বলে এক পাশের টেবিলের উপর রাখা ওয়্যারলেস ট্রান্সমিটারের সামনে গিয়ে বসল। হঠাৎ চৌধুরীকে এমন ব্যস্ত দেখে বিস্মিত গোবিন্দ রাজলু টেলিভিশনের দিকে চেয়ে দেখলো তাতে একজন মার্কিন সাহেবকে দেখা যাচ্ছে। হাত নেড়ে কাউকে কিছু নির্দেশ দিচ্ছে সে। বাঁধের কাছেই জলের মধ্যে কিছু লক্ষ্য করছে সাহেব টর্চ জেলে। কানে ইয়ারফোন লাগিয়ে 11 মেগাসাইকেলস সিগন্যাল দিল চৌধুরী। XYZ কলিং SB2, ক্যান ইউ হিয়ারিং মি? দুবার কথাটা বলল চৌধুরী। SB2 স্পিকিং, হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার। সাথে সাথে উত্তর এলো স্পিড বোর্ড থেকে। 13 নম্বরকে বোটে ফিরিয়ে আনো, সিগন্যাল দাও। খানিকক্ষণ চুপচাপ থাকার পর উত্তর এলো, আমাদের সিগন্যাল পাচ্ছে না তারা। 13 নম্বর অনেক দূর চলে গেছে, এগিয়ে যাব সামনে। এক মুহূর্ত চিন্তা করে চৌধুরী বলল, না, ফিরে চলে এসো এক্ষুনি। চিন্তিত মুখে আবার কিবোর্ডে কিছুক্ষণ আঙ্গুল চালিয়ে বলল, XYZ পুলিং KP5, XYZ, ক্যান ইউ হিয়ার মি? বার কয়েক কথাটা উচ্চারণ করলো সে। তারপর উত্তর এলো, দিস ইজ KP5, হিয়ার ইউ লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। কাপ্তাই VIP রেন্ট হাউসের একটা কামরায় ট্রান্সমিটারের সামনে বসে শুনছে KP5। ড্যামের গলায় আনলাকি 13 কাজ করছে। মিনিট 5 মধ্যে ধরা পড়বে। তুমি গিয়ে পানিতে নামবে সবার আগে, যন্ত্রপাতি মাটি চাপা দিয়ে দেবে এবং 13 নম্বরের মৃতদেহ নিয়ে উপরে উঠবে। বুঝতে পেরেছ? 13 যেন জ্যান্ত পানির উপর না ওঠে। বুঝেছি স্যার, এক্ষুনি যাচ্ছি। 60 মডেলের একটা কালো শেভরলে চিফ ইঞ্জিনিয়ার লার্সেনের পাশে এসে থামলো জোরে ব্রেক কষে। জানালা দিয়ে মুখটা বের করে আরোহী বলল, হ্যালো লার্সেন, কি করছো এখানে? হ্যালো ইসলাম, তুমি কোত্থেকে? নেমে এসো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমারে। কি ব্যাপার বলে গাড়ি থেকে নেমে এলো রফিকুল ইসলাম, অফিসার্স ক্লাবের হিরো ইসলাম। ক্লাবে মোটা স্টেকে ব্রিজ প্লাস পোকার খেলে এবং প্রতিবার প্রচুর টাকা হারে। প্রচুর পরিমাণে ড্রিঙ্ক পরিবেশন করা অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সে সবার কাছে। বছরে তিনিকে নিয়মিত যাতায়াতে সবার সাথেই খাতির জমিয়ে নিয়েছে এই শতালপি সুদর্শন ধনী যুবক। লার্সেন সাহেবেও একে খুব স্নেহের চোখে দেখেন। ওই দেখো ওখানে বুদবুদ কিসের বলতে পারো? টর্চের আলোয় পানির উপর অনেকগুলো বুদবুদ দেখলো ইসলাম। বলল, আশ্চর্য, এ তো অ্যাকুয়া লাঙ্গের ঘুড়ঘুড়ি। ওখানে কাউকে নামিয়েছ নাকি নিচে? না, ওই টিলের কাছ থেকে কেউ পানির নিচ দিয়ে এসেছে বাঁধের গায়ে। লোকটা কি করছে জানা দরকার। কাল গিয়েছিলাম কক্সবাজারের সিতে রেয়ার কিছু সংখ্যা তুলতে। গাড়ির পিছনে একুড়া ল্যাংটা বোধ হয় রয়ে গেছে। নেমে দেখবো নাকি? দাঁড়াও, আব্দুল খ্রিস্টারে পাঠিয়েছি, ও আসুক, দুজন একসাথে নেব। পানির নিচে একাধিক লোক থাকতে পারে, অস্ত্র থাকতে পারে। হেসে উড়ে দিল ইসলাম কথাটা। তারপর গাড়ির পিছন থেকে কম্প্রেসড এয়ারের সিলিন্ডার ফিট করা কিংবদন্তিকার ডুবুরি পোশাক বের করে পরে নিল আধ মিনিটের মধ্যে। কাটা তারের বেড়া টেনে ধরলেন মিস্টার লার্সেন। বাঁধের গায়ে সাজিয়ে রাখা বড় বড় কালো পাথরগুলোর উপর পা ফেলে ফেলে তরতর করে নেমে গেল ইসলাম পানিতে। কিছু দূর নেমে কাচের মধ্যে দিয়ে পরিষ্কার দেখা গেল প্রায় 70-80 ফুট নিচে একটা উজ্জ্বল আন্ডার ওয়াটার টর্চ জেলে কি যেন করছেন আনলাকি 13। আনলাকি বটে, ইসলাম হাসল।
প্রায় 15 ফুট কাছে যেতেও যখন লোকটা টের পেল না, তখন পকেট থেকে শুরু একটা টর্চ বের করলো ইসলাম। ওর ভয় কাবড় লোকটার পাশে মাটিতে রাখা হারপুন বন্দুকটাকে। আর 3 হাত এগোতেই হঠাৎ 13 নম্বর কাজ বন্ধ করলো। তারপর চট করে ঘুরে ইসলামের দিকে টর্চের আলো ফেলে এক টানে হারপুনটা তুলে নিল হাতে। টর্চের তীব্র আলো পড়ায় মস্ত বড় একটা কাতলা মাছ সড়ক করে সরে গেল সামনে দিয়ে। সাথে সাথে হাতের পেন্সিল টর্চ জেলে সিগন্যাল দিল ইসলাম। হারপুনের ট্রিগার থেকে আঙুলটা সরে গেল 13 নম্বরের। প্রত্যুত্তরে সেও সিগন্যাল দিয়ে হারপুনের সেফটি ক্যাচটা আবার তুলে নিল উপরে। তারপর সেটা নামিয়ে রেখে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল মাটিতে। এতক্ষণ একটানা পরিশ্রমে রাবারের ভিতরে দর দর করে ঘামছে ওর দেহ থেকে। ভাবলো বোধহয় তার কাজ তদারক করবার জন্য এলো কেউ, কিন্তু কেন জানি বুকের ভিতরটা একবার কেঁপে উঠল। ভরবে গর্ত করবার একটা ফিন বোর দিয়ে বাঁধের গায়ে গর্ত খুঁড়ছে 13 নম্বর। ফিনল্যান্ডে এই যন্ত্রের ব্যবহার খুব বেশি। হাতে তুলে নিয়ে দেখলো ইসলাম প্রায় 3.5 ফুট লম্বা আর পানির নিচে 1.5 ওজনের এই যন্ত্র অনায়াসে 12 ইঞ্চি ব্যাসের গর্ত তৈরি এবং তার সাথে রডগুলো। তারপর মুখটা মাটি দিয়ে চেপে বদ্ধ করে দিল। উজ্জ্বল আলোটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক মাছ দেখতে পেল সে, যেন একটা মস্ত বড় অ্যাকোরিয়ামের মধ্যে চলে এসেছে। ছোট ছোট মাছ নির্ভয়ে ওর পাশ দিয়ে খেলে বেড়াচ্ছে। বড় বড় গলদা চিংড়ির উপর আলো পড়তেই 8 হাত পা কুকড়ে এগুলো কয়েক পা পিছিয়ে যাচ্ছে লেজের উপর ভর করে। টুকটুক লাল চোখ দিয়ে অবাক হয়ে দেখছে ওকে। অসংখ্য কাঁকড়া গর্ত থেকে অর্ধেকটা শরীর বের করে ওর মতিগতি লক্ষ্য করছে। এগুলোই সুরিত করে গর্তে ঢুকে পড়বে। টর্চের আলো দেখে কৌতূহলী বড় বড় রুই কাতলা ভদ্র দূরত্ব বজায় রেখে আশেপাশে ঘুরঘুর করছে। তাড়াতাড়ি কাজ শেষ করবার তাগিদ অনুভব করলো ইসলাম। অনায়াসে গোটা 8 মাছ মারলো সে হারপুন দিয়ে। তারপর একটা সরু শক্ত দড়ি দিয়ে মাছগুলোকে বেঁধে নিয়ে 13 নম্বরের মাথার ঢাকনিটা খুলে আলগা করে দিল। এক হাতে হারপুন আর মাছের দড়িটা, আর অন্য হাতে 13 নম্বরের মৃতদেহটা ধরে এবারে টেনে নিয়ে চলল সে উপরে। মাঝপথে আসতেই দেখা গেল আব্দুল নামছে নিচে। আব্দুলের হাতে মৃতদেহটার ভার দিয়ে আগে আগে উপরে উঠে এলো ইসলাম। বাঁধের উপর এখন অনেক লোক জড়ো হয়েছে। কয়েকজন গার্ডও এসে গেছে। একজন গেছে থানা থেকে ওসিকে ডাকতে। রীতিমতো হুলস্থুল কাণ্ড। খোঁড়াতে খোঁড়াতে উপরে উঠে এলো ইসলাম। মাথা থেকে ডাকনিটা খুলতেই লার্সেন সাহেব জিজ্ঞেস করলেন, লোকটা কোথায়? মাছ কিসের? আব্দুল আনছে লোকটাকে। বেটা হারপুন দিয়ে আমাকে প্রায় মেরে ফেলার জোগাড় করেছিল। নেমে দেখি ভদ্রলোক বাঁধের গায়ে বসে বসে মাছ মারছেন। আই সি, তাহলে মাছ চুরি হচ্ছে রিজার্ভয়ের থেকে এই কায়দায়। আমি ভেবেছিলাম না জানি কি তুমি জখম হওনি তো? না, বেকায়দায় পড়ে পাটা শুধু মচকে গেছে। ভেঙ্গেও গিয়ে থাকতে পারে। এখনই হাসপাতালে যাওয়া দরকার। এমন সময় আব্দুল উঠল লোকটাকে নিয়ে। সবাই ধরাধরি করে কাঁটাতারের এপাশে নিয়ে এলো দেহটা। আব্দুলের চোখে চোখ পড়তে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল রফিকুল ইসলাম। এরপর আর্টিফিশিয়াল রেসপিরেশনের চেষ্টা। কীভাবে ধাস্তাধস্তিতে লোকটার মাথার ডাকনি খুলে গেছে তার মন গড়া বিবরণ, পুলিশের ডায়েরি, হাসপাতাল পাঠানো, পোস্টমর্টমের ব্যবস্থা। কালো শেভরলের বিলিয়মান ব্যাগ লাইট দুটোর দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে আব্দুল বলল, শুয়োর কা বাচ্চা। আরও গল্প, উপন্যাস, কবিতা পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন।